বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আজকে আমরা প্রাচীন বাংলার শাসন ব্যবস্থা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, এখন একদম প্রাচীনে আমরা যতটুকু জানি যে ৩২৭ থেকে বা ৩২৭ বা ৩২৬ অব্দে আমাদের এই ভারত উপমহাদেশে গ্রিক থেকে এসে আলেকজান্ডার কিন্তু আক্রমণ করে। এখন তার আক্রমণের পর সে মোটামুটি ভারতবর্ষ অনেক কিছুই দখল করে। তার আক্রমণের সাথে সাথে কিন্তু অনেক গ্রিক লোকেরা এই ভারতে আসে এবং তারা বিভিন্ন বই পুস্তক লিখে এই ভারত নিয়ে। তাদের বইগুলোতে গঙ্গা রিডাই এবং প্রোশীয় নামে দুইটা জাতির কথা উল্লেখ আছে। মেনলি গঙ্গা রিডাই হচ্ছে ভাগীরথী, আর হচ্ছে আপনার এই যে পদ্মাটা, এই মাঝখানে যে জনগোষ্ঠীগুলা, এদেরকে সে গঙ্গা রিডাই আর কি বলতো প্রাচীন গ্রিকের লেখকরা। সো আজকে আমার মেন আলোচনা ওই জায়গায় না, মেন আলোচনা হচ্ছে এই শাসন ব্যবস্থায়। তো শাসন ব্যবস্থা যদি আমরা দেখি তাহলে প্রথম রাজবংশ হচ্ছে মৌর্যরা। তো দেখেন, এই মৌর্যদের ধর্ম যদি বলা হয় তাহলে এটার মধ্যে কন্ট্রোভার্সি আছে, তবে মেনলি আপনারা মনে রাখবেন যে এদের ধর্ম হচ্ছে বৌদ্ধ। আচ্ছা, এটা কেন বৌদ্ধ এটা আপনারা একটু সামনে গেলেই বুঝতে পারবেন। এই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য এবং উনি প্রথম রাজা ছিলেন। এরপর মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা অশোক। এই অশোক ছিলেন সর্বশ্রেষ্ঠ এবং সে ছিলেন খুবই সামন্তবাদী, মানে খুবই হিংস্র, খুবই কঠোর। সে প্রচুর সফল ছিল তার রাজত্বের সময়, সে প্রচুর জায়গা দখল করছে। এরকমই একবার সে কৌলিঙ্গের এরকমই একবার জায়গা দখল করার সময় সে কৌলিঙ্গের যুদ্ধে প্রায় 1,00,000-এর মতো মানুষ তার বাহিনীর দ্বারা নিহত হয়। এই যুদ্ধের ভয়ভীতি দেখে সে তার ধর্ম চেঞ্জ করে, তার ভিতরে একটা বিশাল মানসিক পরিবর্তন আসে এবং এটা দেখে সে তার ধর্ম চেঞ্জ করে সে শান্তির ধর্ম বৌদ্ধ গ্রহণ করে এবং সে একদম চুপ হয়ে যায়। সেই থেকে আসলে ধরা হয় মৌর্য বংশ আসলে মেনলি বৌদ্ধ। এবং এই মৌর্য বংশের সর্বশেষ রাজা হচ্ছে বৃহদ্রথ। এইভাবে আমাদের মৌর্য বংশ চললো। এখন এই মৌর্য বংশ জাস্ট আমি তো বললাম ওপর দিয়া, এটা একটু ডিপে যদি আপনি যান, এই মৌর্যরা আসলে আসছে কীভাবে। মৌর্যদের আসার আগে ভারতে ছিল রাজা নন্দ। মগধের রাজা নন্দদের পরাজিত করে এই মৌর্যরা মেনলি আসছিল ক্ষমতায়। এখন চাণক্য নামের একজন লোক, যার উপাধি হচ্ছে কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত, উনি হচ্ছে আমরা বর্তমানে যে অখণ্ড ভারতের কথা বলি, মানে আমরা বলি না, মেনলি হচ্ছে ভারতীয়রা বলে যে অখণ্ড ভারতের কথা, উনি ছিলেন এই ধারণার প্রবক্তা। চাণক্য উনি খুবই জ্ঞানী একজন লোক ছিলেন, এই জন্য ওনাকে ভারতের মেকিয়াভেলি বলা হয়। তার রচিত একটা বিখ্যাত বই নাম হচ্ছে অর্থশাস্ত্র, এবং তিনি বিশাল বড় পণ্ডিত ছিলেন, রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি বিষয়ক বিশাল বড় পণ্ডিত ছিলেন উনি। এবং ওনার এই থিওরিগুলা অনেক বড় বড় ইউনিভার্সিটিতে পাঠ্য আকারে পড়ানো হয়। সো উনি যখন রাজা নন্দকে গিয়ে অফার দিলেন যে দেখো, আমরা যদি এইভাবে চলি, প্রত্যেকটা রাজা আলাদা আলাদাভাবে, তাহলে আমাদের ভারতের জন্য একটু ক্ষতি, অন্য দেশ থেকে আমাদের এই অঞ্চলে আক্রমণ হবে আমরা যদি এরকম ছিন্ন থাকি, এবং আলটিমেটলি আমাদের লস হবে। এই জন্য চলো আমরা একসাথে একটা সংঘবদ্ধ হয়ে অখণ্ড ভারত তৈরি করার দিকে যাই।
পরে নন্দ তাকে ইনসাল্ট করছে যে তুমি কে যে আমি তোমার কথা শুনবো, তুমি কি এমন কি একটা মহান মানুষ। হ্যাঁ, পরে চাণক্য এই কথায় খুবই ক্ষিপ্র হয়েছে। এখন সে নন্দকে বলছে তোমাকে না হারানো পর্যন্ত আমি আমার চুল কাটবো না। এই জন্য চাণক্যর চুল দেখবেন অনেক বড়। এখন সে তো নিজে হারাইতে পারবে না, সে জানতে পারছে কোনোভাবে এই নন্দরা মেনলি চন্দ্রগুপ্ত মৌর্যের যে ছিল প্রতিষ্ঠাতা মৌর্য বংশের, তার বাবা ছিল ওই অঞ্চলের রাজা। নন্দ তার বাবাকে দখল করে সে তার বাবাকে মেরে ওই রাজ্যটা দখল করছিল। সে যখন জানতে পারছে যে ওই রাজ্যের মানে এই সবাইকে মেরে ফেলছে কিন্তু কোনোভাবে চন্দ্রগুপ্ত বেঁচে যায়, সো সে চন্দ্রগুপ্তকে ট্রেন আপ করছে। মানে চন্দ্রগুপ্তের টিচার ছিল এক হিসেবে চাণক্য। ঠিক আছে, তো চন্দ্রগুপ্ত যখন বড় হয়েছে তখন সে ঠিকই নন্দের কাছ থেকে ক্ষমতা ছিনাই নিছে এবং এই অঞ্চলের রাজ সিংহাসনে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য বসছে এবং এর মাধ্যমে ভারতে অথবা আমাদের এই বাংলা অঞ্চলে মৌর্য শাসনের শুরু হয়েছে। এখন দেখেন, সো আমরা মৌর্য বংশ কীভাবে শুরু হইলো আমরা জানলাম। হ্যাঁ, এখন মৌর্য বংশের যদি আপনি পরম্পরাটা দেখেন তাহলে মৌর্যের পরে মাঝখানে একজন ছিল, এরপরই মানে মৌর্য না মানে চন্দ্রগুপ্ত মৌর্য, এরপর আরেকজন ছিল, এরপর 3 নম্বরে অশোক, যিনি মেইনলি বাংলায় মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন। আমরা তো জানি আগে থেকে উনি সামন্তবাদী ছিলেন, খুবই অঞ্চল দখলে ওনার খুবই একটা পারদর্শী ছিল। এই জন্য উনি প্রথম বাংলা দখল করেন। সো এর আগে যে চন্দ্রগুপ্ত মৌর্য ওনার আন্ডারে কিন্তু বাংলা ছিল না। ঠিক আছে, এবং উনি বাংলার মহাস্থানগড়কে রাজধানী করেন বাংলার জন্য। আর এই যে বলছিলাম উনি খুব হিংস্র ছিল, এই জন্য ওনাকে চণ্ডাশোক বা হিংস্র বলা হতো। ঠিক আছে, এখন বাংলায় যেহেতু উনি শাসন করতো না, ওনাদের রাজধানী ছিল পাটালিপুত্র, তাহলে বাংলা শাসন করার জন্য একজন লোক উনি বাংলাতে দিল, মানে বাংলার রাজধানী ছিল মেনলি মহাস্থানগড়। ওই লোককে যিনি বাংলা দেখাবার করতো ওনাকে বলা হতো মহামাত্র। ঠিক আছে, এখন উনি কিন্তু কৌলিঙ্গ যুদ্ধের পরে একদম চেঞ্জ হয়ে গেছে। উনি বৌদ্ধ হয়ে একদম কি হুজুর টাইপের হয়ে গেছে, বৌদ্ধ হুজুর, এবং উনি বৌদ্ধ ধর্মের প্রচুর পৃষ্ঠপোষকতা করছে ওনার আমলে। এই জন্য ওনাকে বৌদ্ধ ধর্মের কন্টেস্টাইন বলা হয়। খ্রিস্টান ধর্মকে যেভাবে প্রসার করছে কন্টেস্টাইন, সেই বৌদ্ধ ধর্মের প্রসারের ক্ষেত্রে অশোকের এরকম একটা প্রভাব বলে একে বৌদ্ধ ধর্মের কন্টেস্টাইন বলা হয়। ঠিক আছে, এই মৌর্য যুগে যারা গুপ্তচর ছিল এদেরকে বলা হতো সঞ্চারা। হ্যাঁ, এবং আমরা তো এটা বললামই যে মৌর্য যুগে মহাস্থানগড় বা পুণ্ড্রনগর ছিল বাংলার রাজধানী। এখন মৌর্য বংশ শেষ হলো বৃহদ্রথের শাসনের মাধ্যমে। এখন আসলো কারা? গুপ্তরা। এই গুপ্তদের আমলে ছিল ভারতে স্বর্ণযুগ। কেন স্বর্ণযুগ? কারণ তারা ছিল খুবই শিক্ষানবিশ, মানে তাদের শিক্ষা দীক্ষায় জ্ঞান বিজ্ঞানে তাদের অবদান খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা আপনি অল্প একটু সামনে গেলেই বুঝতে পারবেন কিভাবে তারা শিক্ষা দীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই গুপ্ত বংশের এরা মেনলি ছিল হিন্দু ধর্মের। এদের রাজধানী ছিল পাটালিপুত্রে। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত, কিন্তু উনি উনি ক্ষমতা দখল করার পর উনি শাসন ক্ষমতায় বসেন না। শাসন ক্ষমতায় বসছে প্রথম চন্দ্রগুপ্ত।
এরপর এই গুপ্ত বংশের সর্বশ্রেষ্ঠ শাসক হচ্ছেন সমুদ্রগুপ্ত এবং সর্বশেষ শাসক হচ্ছেন দ্বিতীয় জীবিতগুপ্ত বা বিষ্ণুগুপ্ত। দেখেন এই গুপ্ত বংশের একটা রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ওনাকে বলা হতো বিক্রমাদিত্য। ওনার রাজ দরবারে নবরত্ন নামে একটা সভা ছিল, যেটা 9 জন পণ্ডিতকে নিয়ে গঠিত। এটা খুবই পাওয়ারফুল একটা সভা ছিল, কারণ আপনি এই 9 জন আসলে যারা ছিল তারা কিন্তু খুবই বিখ্যাত মানুষ। হচ্ছে আপনার মহাকবি কালিদাস ছিল, তখনকার বিখ্যাত অভিধান প্রণেতা অমর সিংহ ছিলেন, আর্যভট্ট এবং বরাহ মিহির। কালিদাসের বিখ্যাত বই মেঘদূত এবং অভিজ্ঞান শকুন্তল, অভিধান প্রণেতা অমর সিংহের বিখ্যাত অভিধান অমরকোষ। আর্যভট্ট কিন্তু আহ্নিক গতি, বার্ষিক গতি নিয়ে কাজ করছিলেন এবং উনি শূন্যের আবিষ্কারক। আর বরাহ মিহির বৃহৎ সংহিতা নামে বই লিখছেন। এই গুপ্ত আমলে আরও কিছু কাজ হয়েছে, যেরকম তখনই কিন্তু দাবা খেলার প্রচলন শুরু হয়েছে এবং ইতিহাসের প্রথম আয়ুর্বেদিক বই চরক সংহিতা ওই সময় লেখা হয়েছে। এখন গুপ্ত সময় মোটামুটি ভালোই কাটছিল এই অঞ্চলের মানুষদের। কিন্তু আচ্ছা, গুপ্ত সময়ে আরেকটা জিনিস খুঁজে পাওয়া গেছে, হচ্ছে অজন্তা ও ইলোরার গুহাচিত্র পাওয়া গেছে। মানে গুপ্ত সময়ের নিদর্শন পাওয়া গেছে আর কি এই অজন্তা ও ইলোরায়। এটা মেনলি ভারতের মহারাষ্ট্র অঞ্চলে। এরপর দেখেন বর্তমান যে হিন্দু সংস্কৃতি, এটা কিন্তু এই গুপ্ত বংশের হাত ধরেই আসছে। হ্যাঁ, এখন এই গুপ্ত বংশের শেষ রাজা আমরা তো জানি যে দ্বিতীয় জীবিতগুপ্ত বা বিষ্ণুগুপ্ত। এই হুন জাতি, এটা আসছে মধ্য এশিয়া থেকে। এই হুন জাতি এসে পতন ঘটাইছে কার? গুপ্ত বংশের। ঠিক আছে, তখন বাংলার এই অংশটা 2টা ভাগে ভাগ হয়ে তার আলাদা আলাদা স্বাধীন হয়ে গেছে, বঙ্গ আর হচ্ছে গৌড়। ঠিক আছে, এই জন্য বঙ্গকে বলা হয়েছিল যে প্রথম স্বাধীন জনপদ এবং গৌড় ছিল দ্বিতীয় প্রথম স্বাধীন জনপদ। এরকম একটা অবস্থায় ক্ষমতায় বসেন শশাঙ্ক। শশাঙ্ককে বলা হয় বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম শাসক। ঠিক আছে, এবং ওনাকে কিন্তু মহা সামন্ত নামে ডাকা হয়। কেন ডাকা হয়? দেখেন এই গুপ্ত যুগে যারা খুবই পাওয়ারফুল ছিল তাদেরকে ডাকা হতো মহাসামন্ত, এবং এদের নিচের পদের এদের ডাকা হতো হচ্ছে সামন্ত। এরকম উনি তখনই মোটামুটি পাওয়ারফুল ছিল, ওনাকে ডাকা হতো মহাসামন্ত নামে। হ্যাঁ, তাহলে উনি শাসন করছে তখন। ওনার শাসনের পর উনি যখন মারা গেছে তখন এই জায়গাতে আসছে হর্ষবর্ধন। ঠিক আছে, এবং হর্ষবর্ধনের পর শুরু হয়েছে একটা 100 বছরের দীর্ঘ মাচ্ছন্যে, যেটা মেনলি 7ম থেকে 8ম শতকে ছিল। ঠিক আছে, এখন আমরা এই মাচ্ছন্ন সম্পর্কে ধারণা পাই কৌটিল্যের অর্থশাস্ত্রে। দেখেন, বাংলায় আলাদা আলাদা জনপদ নিজেদেরকে স্বাধীন ঘোষণা করতেছে, কোনো বিচার ব্যবস্থা নাই, কিছু নাই, একটা অরাজক পরিবেশ। এখন এই অবস্থা দেখে কিছু সমাজ সচেতন বাঙালি কী করলো, একজন বিশিষ্ট ব্যক্তিকে তারা তাদের ক্ষমতায় বসাইলো যে আপনি বসেন, দেশের অবস্থা ভালো না, আপনি দেখেন দেশটা কিছু ঠান্ডা করা যায় কি না। এজন্য ওনারা, গোপাল ছিল তখন সম্ভ্রান্ত বিশিষ্ট একটা ব্যক্তি, একটা মুরব্বী টাইপের লোক, ওনাকে বসাইলো। তাহলে ওনাকে আমরা কি বলবো, যে প্রথম গণতান্ত্রিক শাসক। ঠিক আছে, এবং ওনার হাত ধরে আমাদের আরেকটা নতুন যুগের শুরু হইলো, যেটা একদম বংশ পরম্পরা অনেক দিন চলছে, যে বংশ হচ্ছে পাল বংশ। এটা আমাদের এই অঞ্চলে প্রায় 400 বছর শাসন করছে।
সবচেয়ে বড়, ঠিক আছে। ওনারা কিন্তু আমাদের একদম দেশি লোক। এর আগে যারা ছিল বিশেষ করে মৌর্য, গুপ্ত, এরা কিন্তু আমাদের দেশি ছিল না, এরা অন্য অঞ্চলের মেনলি, কিন্তু একদম পুরো বাংলা অঞ্চলের যদি বলি তাহলে হচ্ছে পাল বংশের লোকেরা। এরা ছিল বরেন্দ্র জনপদের শাসক। সো আমরা বর্তমানে ডক্টর ইউনূসকে যেরকমভাবে দেখি যে দেশে একটা অরাজক অবস্থা চলতেছে, আমরা ওনাকে ধরে না ক্ষমতায় বসাইলাম। সেম কাজটা ঘটছে গোপালের ক্ষেত্রে। এরপর গোপাল কী করলেন, গোপাল দেশ চালাইছে মোটামুটি অনেক বছর। এরপর এই পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসকের কথা যদি বলি আমরা, এটা হবে ধর্মপাল। ধর্মপাল ছিলেন পাল বংশের সবচাইতে শ্রেষ্ঠ শাসক। ওনার আমলেই আপনার সোমপুর বিহার, যেটা পাহাড়পুরে, এরপর বিক্রমশীল বিহার, এগুলো তৈরি হয়েছে। হ্যাঁ, এবং ওনার সময় একটা গুরুত্বপূর্ণ কাহিনী ঘটছে, এটা হচ্ছে ত্রিশক্তির সংঘর্ষ মানে হয়েছে, যেটা হচ্ছে আপনার উত্তর ভারতের মেনলি সংঘর্ষটা হয়েছে উত্তর ভারত নিয়ে। উত্তর ভারতের দখল আসলে কার কাছে যাবে এটা নিয়ে। দেখেন এই সংঘর্ষের তিনটা পক্ষ, পাল, হচ্ছে প্রতিহার, হচ্ছে রাষ্ট্রকূট। হ্যাঁ, এখন ধর্মপালের পর ওনার ছেলে দেবপাল যখন ক্ষমতায় আসছে, উনি তৈরি করছে নালন্দা বিশ্ববিদ্যালয়, যেটা বিশ্বের সর্বপ্রথম এবং সর্বপ্রাচীন বিশ্ববিদ্যালয়। দেবপাল এটা তৈরি করছে বলতে মেনলি অ্যাকচুয়ালি দেবপাল এই নালন্দা বিশ্ববিদ্যালয়টা তৈরি করে নাই। বিশ্ববিদ্যালয়টা তৈরি করছিল কুমারগুপ্ত, প্রতিষ্ঠাতা যদি বলা হয়। কিন্তু দেবপাল এটাতে প্রচুর পরিমাণে ফান্ডিং বা পৃষ্ঠপোষকতা করেন। এখন দেবপাল তার যেহেতু অনেক ফান্ডিং করছে, তার পছন্দের লোক অনুযায়ী তিনি ইন্দ্রগুপ্তকে এর বিসি হিসেবে বসান। হ্যাঁ, এরপর এটার চ্যান্সেলর ছিলেন মহাবীর শিলভদ্র, নালন্দা বিশ্ববিদ্যালয়। এটা মাঝখানে এটা অনেক বছর বন্ধ হয়ে গেছিল। এখন 2014 সালে আবার এটা পুনরায় চালু হয়েছে এবং এর উপাচার্য করা হয়েছিল নোবেল বিজয়ী অর্থনীতিতে অমর্ত্য সেনকে। এখন এই পাল শাসন আমলে কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাই, যেটা হচ্ছে কৈবর্ত বিদ্রোহ দ্বিতীয় মহিপালের আমলে। হ্যাঁ, এই কৈবর্ত বিদ্রোহটা কেন হয়েছিল? কৈবর্ত ছিল মেনলি জেলে সম্প্রদায় যারা মাছ ধরে। সো যেহেতু বৌদ্ধ শাসন চলতেছে, তখন ক্ষমতায় ছিল দ্বিতীয় মহিপাল। সে বৌদ্ধরা কিন্তু আপনার প্রাণী হত্যাকে মহাপাপ মনে করে, তারা হচ্ছে একদম নিরামিষভোজী। আর জেলে মানুষ তো তাদের জীবিকাই মাছ ধরে, তারা মাছ ধরবে, মাছ বেচবে, মাছ খাবে, এটাই তাদের জীবিকা। তো তাদের উপরে নানা ধরনের বাধ্যবাধকতা চাপাই দিতে চাইছিল মহিপাল। তখন কৈবর্তরা বিদ্রোহ শুরু করে। কৈবর্ত এই বিদ্রোহের নেতা ছিল দিব্য। এরপর এই জায়গায় একটা জিনিস দেখেন, অষ্ট সাহসিকা প্রজ্ঞাপারমিতা, এটা কি আসলে? এটা একটা প্রাচীন চিত্রলিপি, এটা পাওয়া গেছে এই পাল আমলেই। হ্যাঁ, সো এর মাধ্যমে পাল আমলের গুরুত্বপূর্ণ জিনিসগুলো হয়তো বা আপনারা জানছেন। আচ্ছা, এই অষ্টসাহসিকা প্রজ্ঞাপারমিতা, এটা মেনলি হচ্ছে তালপাতার লেখা বৌদ্ধ গ্রন্থ ছিল। এরপর হচ্ছে আমাদের ভল্লাল সেন, না এরপর হচ্ছে আমাদের শুরু হয়েছে সেন বংশ। তাহলে সেন বংশ শুরু যে হয়েছিল, আমরা তো এই জায়গায় কী দেখলাম যে আমাদের এই পাল বংশের এই পালদের ধর্ম ছিল বৌদ্ধ, এদের রাজধানী ছিল পাটালিপুত্র, এদের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল, প্রথম রাজাও গোপাল, শ্রেষ্ঠ রাজা ধর্মপাল এবং সর্বশেষ রাজা হচ্ছে মদন পাল বা রামপাল। এখন অপশনে যদি মদন পাল আর রামপাল একসাথে থাকে তাহলে অবশ্যই মদন পাল দিতে হবে। এখন অনেকে মদন পালকে গোনায় ধরে না, কারণ সে ছিল দুর্বল শাসক। তাহলে মানে প্রভাবশালী শাসকদের মধ্যে শেষ শাসক হচ্ছে রামপাল, এটা মনে রাখলেই হয়েছে। আচ্ছা, এখন তাহলে আমাদের এরপর শুরু হয়েছে সেন শাসন আমল, যারা ছিল মেইনলি হিন্দু। এদের রাজধানী ছিল নদিয়া বা নবদ্বীপ, আর বাংলা ছিল বিক্রমপুর, আর হচ্ছে লক্ষ্ণৌতেও এদের রাজধানী ছিল।
এখন কাহিনী হচ্ছে দেখেন, এই সেন বংশের ক্ষেত্রে সেনরা কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের না, এরা হচ্ছে আপনার দক্ষিণের কর্ণাটক অঞ্চল থেকে আসছিল। এই সেন বংশের শুরু বা প্রতিষ্ঠাতা হয়েছে সামন্ত সেনের হাত ধরে, কিন্তু প্রথম রাজা ছিলেন হেমন্ত সেন এবং শ্রেষ্ঠ রাজা বিজয় সেন ছিলেন, সর্বশেষ রাজা কেশব সেন বা লক্ষণ সেন। এখন লক্ষণ সেনকেই সব জায়গায় সর্বশেষ ধরা হয়, কিন্তু লক্ষণ সেন যখন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি দ্বারা পরাজিত হয়ে সোনারগাঁয়ে আসছে, তখন কিন্তু সোনারগাঁও না মানে বিক্রমপুরে আসছে, তখন কিন্তু তার ছেলেরা ওই অঞ্চলে কিছুদিন শাসন করছিল, কেশব সেন এরা। এখন দেখেন সেন বংশের রাজা বল্লাল সেন কিন্তু খুবই লেখালেখি করতেন। ওনার দুইটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে দান সাগর এবং অদ্ভুত সাগর। যদিও অদ্ভুত সাগরটা উনি শেষ করতে পারেন নাই, এরপর ওনার ছেলে কী করছে, লক্ষণ সেন এটা শেষ করেন। হ্যাঁ, আর এই ঢাকেশ্বরী মন্দির বলে আমরা যেটা চিনি, এটা কিন্তু বল্লাল সেন তৈরি করছে, এবং উনি কৌলিন্য প্রথা প্রবক্তাও বল্লাল সেন। ঠিক আছে, এখন এই টাইম লাইনটা যদি আপনারা দেখেন যে কোন মানে কারা কখন ছিল, এর মধ্যে দেখেন মৌর্য বংশ, যেটা মৌর্য বংশ কিন্তু 327 থেকে 327 খ্রিস্টপূর্ব থেকে 185 খ্রিস্টপূর্ব, মানে এটা আমার প্রায় অনেক বছর আগে। কিন্তু 327 খ্রিস্টপূর্ব থেকে 185 খ্রিস্টপূর্ব মৌর্য বংশ। এরপরে দেখেন 185 থেকে 0 একদম খ্রিস্টাব্দ শুরু হয়েছে, এরপর 320, তাহলে মাঝখানে কিন্তু বিশাল একটা সময় আমরা জানি না কী হয়েছে। হ্যাঁ, এরপর হয়েছে আপনার গিয়া 320 খ্রিস্টাব্দে আমরা যেটা জানি হচ্ছে গুপ্ত বংশের শুরু, এবং 320 থেকে অ্যাপ্রক্সিমেটলি 550-এর মতো। তাহলে এরা ছিল প্রায় ধরেন 150-170 বছরের মতো। এরপর গুপ্ত বংশের পরে তো আপনারা জানেন যে প্রথমে ছিল রাজা শশাঙ্ক 594 থেকে 637, এরপর সে মারা যাওয়ার পর ছিল হর্ষবর্ধন, এরপর 100 বছর এই জায়গাতে 650 থেকে 750 ছিল মাৎসন্যায়। এরপর 756-তে বসে পাল বংশ, এই যে জনগ্রন্থীরা গোপালকে ক্ষমতায় বসাই দেয়। ঠিক আছে, সো 756 থেকে 1166 পর্যন্ত ছিল পাল বংশ। কিন্তু এই যে পাল বংশের আমরা তো বললাম যে যেগুলো শেষে ছিল মদন পাল, এদের তো আসলে কোনো ধরে লাভ নাই, এই জন্য প্রায় 1061-তেই ধরা হয় এই পাল বংশের শেষ। তখন 1061-তে কারণ ক্ষমতা মানে ধরেন রাজ্য তো অনেক বড়, এর মধ্যে কোনো একটা অংশ দিয়া সেনারা কিন্তু শাসন করা শুরু করছিল 1061 থেকেই। তাহলে 1061 থেকে 1204 পর্যন্ত ছিল সেনরা, এবং 1204-এ ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন নদী আক্রমণ করে, এর মাধ্যমে সেন বংশের অবসান হয়। এই হচ্ছে মোটামুটি একটা জিস্ট বলা যায়। ঠিক আছে, আল্লাহ হাফেজ।